তো হ্যালো, কি হয়েছিল আমি বলি। ভিডিওর ফার্স্ট 40 মিনিট বা 45 মিনিট হয়ে গেছিল, মানে ভয়েস আমার রেকর্ড হয়নি, আমি জানি না কেন। ঠিক আছে, তো আমি আবার রেকর্ড করছি সেই কারণে। দেখে আর কতক্ষণে রেকর্ডিং ক্যাপাসিটি আছে সেটাও তোমাকে দেখতে হবে। বাবরে, এরপরেও 1 ঘন্টার ওপরে রেকর্ডিং ক্যাপাসিটি আছে এর। নো প্রবলেম, তাহলে আমাদের সুবিধাই হলো। তো দেখো, আমি যেটা বলছিলাম যে থার্মোডাইনামিক প্রসেস আমি স্টার্ট করেছিলাম অ্যাকচুয়ালি। তো প্রথমে দেখো একটুখানি মানে কি হবে, এখন এই ড্রেস পরে তখন অন্য রকম ড্রেস পরে আছি হয়তো আমি, তো বুঝতে পারছো তো, একটা রিদিম কাট হওয়ার ব্যাপার আছে। তো যাই হোক, থার্মোডাইনামিক প্রসেসের আন্ডারে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আইসোকোরিক প্রসেস প্রথম আমরা ধরেছিলাম। ঠিক আছে, আইসোকোরিক প্রসেসে কি হয়, ভলিউম কনস্ট্যান্ট হয়, তাহলে চেঞ্জ ইন ভলিউম তোমার কাছে হবে 0। আর চেঞ্জ ইন ভলিউম যদি তোমার কাছে 0 হয়, ওয়ার্ক ডান কি হয় আমরা জানি পিডিভি। তো ওয়ার্ক ডান যদি মানে ইন্টিগ্রেশন অফ পিডিভি, তো ডিভি যদি তোমার কাছে 0 হয় তাহলে ওয়ার্ক ডান তোমার কাছে 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য আমরা এবার কি করব, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স লিখব। কি লিখবো? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যাকে আমি ফ্লট বলি। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনুযায়ী কি হয় বলেছিলাম, যে কোনো একটা গ্যাসকে যদি আমি ডিকিউ হিট সাপ্লাই করি, তাহলে সে কি করবে, কিছুটা এনার্জি দিয়ে নিজের ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করবে, আর কিছুটা দিয়ে ওয়ার্ক ডান করে নেবে। কিছুটা দিয়ে ইন্টারনাল এনার্জি ডিইউ কে ইনক্রিজ করলো, কিছুটা দিয়ে ওয়ার্ক ডান ডিডব্লিউ করে নিল। এবার একটা জিনিস দেখো, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে ডিইউ ইজ ইকাল টু হাফ এনআর এফটি। পড়েছিলাম কি পড়িনি? হাফ এনআর এফটি, সরি এখানে টি তো কেলভিন টেম্পারেচার, তো টি এরকম লিখবো, হাফ এনআর এফটি, যেখানে এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, এন হচ্ছে নাম্বার অফ মোলস, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টেম্পারেচার ইন কেলভিন। কেলভিন, ঠিক আছে, সরি এখানে ডিটি হবে, টেম্পারেচার চেঞ্জ ইন টেম্পারেচার দেখবো আমরা, চেঞ্জ ইন টেম্পারেচার। ঠিক আছে, যদি শুধু ইউ দেখতাম তাহলে হাফ এনআর এফটি ফর্মুলা হতো। যদি চেঞ্জ ইন দেখি, যদি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি দেখি, অ্যাকচুয়ালি তোমাকে যদি আমি বলি, আমি জানি না এটা আগের লেকচারে বলেছিলাম না, ওই যেটুকু লেকচার রেকর্ড হয়নি, মানে ভয়েস রেকর্ড হয়নি, সেইটুকু লেকচারে বলেছিলাম, আমার সেটা মনে নেই। তো শোনো কি বলছি, দেখো ডিইউ কি আমার কাছে, ডিইউ হচ্ছে আমার কাছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। তুমি আমাকে বলো, একটা একটা যদি নির্দিষ্ট পরিমাণ গ্যাস থাকে তার নাম্বার অফ মোলস চেঞ্জ হবে না? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট তো যেখানে চলে যাও কনস্ট্যান্ট। ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু চেঞ্জ হতে পারে, মোনোঅ্যাটমিকের 3 হয়, ডায়াটমিকের 5 হয়। ডিগ্রি অফ ফ্রিডমের কথা বলছি, মোনোঅ্যাটমিকের 3 হয়, ডায়াটমিকের 5 হয়। পলিঅ্যাটমিকের কত হয়? পলিঅ্যাটমিক মানে ট্রাইঅ্যাটমিক ধরি মেনলি আমরা। ট্রাইঅ্যাটমিক যদি লিনিয়ার হয় তাহলে কটা ডিগ্রি অফ ফ্রিডম হবে? 5টাই হবে। আর ট্রাইঅ্যাটমিক যদি ট্রায়াঙ্গুলার হয় বা অন্য কিছু টাইপের হয়, মানে সরি ট্রায়াঙ্গুলার বলছি, ভি শেপ হয়, ভি শেপ, ট্রায়াঙ্গুলার নয়, অলদো ট্রায়াঙ্গুলার হলেও হবে, নো প্রবলেম। যদি ভি শেপের ট্রাইঅ্যাটমিক হয়, ভি শেপের, যেমন SO2, SO2 সাইজ কি বেন্ট, তো সরি সাইজ বলে দিলাম, শেপ, শেপ শেপ কি হয়? বেন্ট হয়। SO2 শেপ কি হয়? বেন্ট শেপ হয়, তাই না? তো SO2 কি হবে আমাদের কাছে? ট্রাইঅ্যাটমিক বাট নন লিনিয়ার। তো ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ার ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হয় আমাদের কাছে 6টা। কটা হয়? 5 আর একে 6, 6টা, 6টা ডিগ্রি অফ ফ্রিডম হয়। তো ডিগ্রি অফ ফ্রিডম চেঞ্জ হয়, তাই না? মোনোঅ্যাটমিকের আলাদা হয়, ডায়াটমিকের আলাদা হয়, ট্রাইঅ্যাটমিকের আলাদা হয়, ডিপেন্ড করে গ্যাসের নেচারের উপর অবভিয়াসলি। তারপরে ডিগ্রি অফ ফ্রিডম চেঞ্জ হতে পারে, ঠিক আছে। কিন্তু যদি কোন একটা নির্দিষ্ট গ্যাস, মানে আমি তোমাকে যদি বলে দিই মোনোঅ্যাটমিক, আমি তোমাকে যদি বলে দিই ডায়াটমিক, তাহলে কি ডিগ্রি অফ ফ্রিডম ফিক্স হয়ে যাবে? হ্যাঁ। যদি আমি তোমাকে বলে দিই যে অক্সিজেনের ডিগ্রি অফ ফ্রিডম এত, ঠিক আছে, অক্সিজেনকে আমি এত টেম্পারেচার থেকে এত টেম্পারেচার ইনক্রিজ করলাম, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করতে হবে। তো প্রথমত তো অক্সিজেন যখন দিচ্ছে, আমি অক্সিজেনের অ্যামাউন্ট বলে দেবো, ঠিক আছে, অ্যামাউন্ট বলে দেবো। আচ্ছা, আমি বাকি এফ তো তোমরা বুঝেই গেছো, অক্সিজেন মানে এফ কত হবে? এফ কত হবে? এফ কত হবে? 5 হবে। অক্সিজেন মানে সরি লিনিয়ার তো, হ্যাঁ 5ই হবে, 5। অক্সিজেন হচ্ছে ডায়াটমিক, তাহলে এর কত হবে? 5 হবে, 5 হবে। কত হবে? 5 হবে। অক্সিজেন কেননা ডায়াটমিক, তো ডিগ্রি অফ ফ্রিডম 5 হবে। নাম্বার অফ মোলস আমি কোশ্চেনে, মানে কোশ্চেনে দেওয়া থাকবে নাম্বার অফ মোলস কত,
দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে চেঞ্জ কত। তাহলে চেঞ্জ ডিপেন্ড করছে কার উপরে? চেঞ্জ কিন্তু ডিপেন্ড করছে টেম্পারেচারের চেঞ্জের উপরে। মনে করো দেখো আমি বলেওছিলাম যে ইন্টারনাল এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তো টেম্পারেচার চেঞ্জ করলে ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হয়ে যাবে। internal energy is equal to directly internal energy is directly proportional to temperature। তো টেম্পারেচার চেঞ্জ করো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ডিটি মানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ করেছি, টেম্পারেচার যতটা চেঞ্জ করেছি ইন্টারনাল এনার্জিও ততটা চেঞ্জ হয়ে গেছে। ততটা নয়, আরো কিছু মাল্টিপ্লাই হবে তার সাথে, তত চেঞ্জ হয়েছে। কিন্তু যদি বলে অ্যাকচুয়াল ডিপেন্ড করছে কার উপরে? ডিপেন্ড করছে টেম্পারেচারের চেঞ্জের উপরে। মানে মানে তুমি ধরে নাও 2 মোল অক্সিজেন নিয়েছো, ঠিক আছে? তাহলে 2 মোল যখন আমি বলে দিলাম তাহলে এন ফিক্স হয়ে গেল। আর তো সবসময় ফিক্স, আচ্ছা এফ কি? এফও তোমার ফিক্স হয়ে গেল। বলবে কিভাবে? আরে অক্সিজেন বলে তো দিলাম যে 2 মোল অক্সিজেন, তো ডিগ্রি অফ ফ্রিডম কত হয়ে গেল তোমার কাছে? 5 হয়ে গেল। আর 2 মোল তো এন তো দেওয়াই আছে 2 মোল। আর আর এর ভ্যালু কত হবে? যেমন তোমাকে বলবে, ধরে না আর এর ভ্যালু যদি জুলে বলে, তখন 8.314 বসিয়ে দেবে, ঠিক আছে? আর যদি তোমার ক্যালোরিতে বলে তো ক্যালোরিতে তোমার দেখবে 2 আসবে, ক্যালোরিতে মানে 2 ক্যালোরি এখানে বসবে, ঠিক আছে? মানে আমি অ্যাপ্রক্স বললাম যে 2 আসবে, 2 ক্যালোরি। তো আর এর জায়গায় তুমি 2 বসিয়ে দেবে। তো আর এর ভ্যালু ডিপেন্ড করবে, মানে আর এর ভ্যালু ফিক্সই থাকবে, আর এর ভ্যালু যে কোনো ক্ষেত্রে। তোমাকে যদি জুলে বলে দেয় তুমি 25/3 বলছি মানে 8.314 বসাবে। আর যদি তোমাকে ক্যালোরিতে বলে দেয় তাহলে তুমি 2 বসিয়ে দেবে। তাহলে আর এর ভ্যালু, তুমি বলবে যে আর এর ভ্যালু তো তাহলে ডিপেন্ড করছে। আরে ভাই ইউনিটের উপর ডিপেন্ড করছে। আমি বলছি তার মানে আমি বলতে চাইছি যে আর এর ভ্যালু ক্যালোরিতে সবার জন্য ফিক্স হবে, আর এর ভ্যালু জুলে সবার জন্য ফিক্স হবে। বাট তুমি যদি জুল থেকে ক্যালোরি করো, ক্যালোরি থেকে জুল করো, তাহলে তো চেঞ্জ হয়ে যাবে না ভাই। তো ওটা ইউনিটের উপর ডিপেন্ড করছে। কিন্তু এন এন ডিপেন্ড করছে আমি কত মোল গ্যাস নিয়েছি, আমি কত নিয়েছি। মানে 2 মোল নিলে একরকম ইন্টারনাল এনার্জি আসবে, 4 মোল নিলে আর এক রকম আসবে, তাই না? তো আমি তোমাকে যদি কোশ্চেনে ফিক্স করে দিয়েছি যে 2 মোল, 2 মোলই ফিক্স করে দিলাম, এবার বলবে তো তাহলে তো নাম্বার অফ মোলস এর উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, ইন্টারনাল এনার্জি মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ নাম্বার অফ মোলস এর উপর ডিপেন্ড করছে, ডিগ্রি অফ ফ্রিডম এর উপর ডিপেন্ড করছে। বাট কোশ্চেনে ওগুলো তোমার দেওয়া থাকবে, ধরে নাও তোমার কাছে বলা হলো 2 মোল অক্সিজেন নিয়েছি, এটা তোমাকে গিভেন করে দিলাম। এবার তোমাকে জিজ্ঞেস করলাম যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হবে। আমি তোমাকে বললাম আমি 2 মোল অক্সিজেন নিয়েছি, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হবে? তা তুমি তখন কি বলবে? যে ডিটি তো বলিনি। আচ্ছা ডিটি না বললেই বা ডিপেন্ড এগুলোর উপরে তো করছে, আমি তো এগুলো বলে দিয়েছি। তা তোমার ডিটি জেনে তুমি কি করবে? আরে ভাই ডিটি দরকার কেন? বিকজ তুমি যদি গ্যাসকে 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে মানে 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাও, টেম্পারেচারে নিয়ে যাও, তাহলে একরকম ইন্টারনাল এনার্জি আসবে। যদি তুমি 25 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাও, আলাদা রকমের ইন্টারনাল এনার্জি আসবে। বাট এন আর আর এফ কোন একটা নির্দিষ্ট গ্যাসের জন্য কনস্ট্যান্ট থাকবে। যদি আমি আজকে বলে দিই যে 2 মোল অক্সিজেনকে আমি 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলাম, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ একরকম এলো, ঠিক আছে? যদি আমি বলি 2 মোল অক্সিজেনকে আমি 25 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে এলাম, আরেক রকমের ইন্টারনাল এনার্জি হবে। কেন? বিকজ ডিটি চেঞ্জ হয়ে গেল। তো ইন্টারনাল এনার্জি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিটি বা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। তুমি যদি এখানে এটা চেঞ্জ করে দাও একই ফর্মুলা আসবে, ডেল্টা ইউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, তখন হয়ে যাবে ডেল্টা টি। আর ডেল্টা ইউ কে তুমি ডিইউ লিখতে পারো, তো ডিইউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিটি। তাহলে এইটা আমরা কখন বলি? যখন আমরা এন আর আর এফ কে বাই ডিফল্ট কনস্ট্যান্ট ধরি। কেন? কোন একটা নির্দিষ্ট গ্যাসের জন্য এটা কনস্ট্যান্ট হবে, বাকি টেম্পারেচার চেঞ্জ করলে টেম্পারেচার চেঞ্জ হবে। মানে সিম্পল তোমরা এরকম ভাবো যে এটা না একটা এটা অনেকটা রেজিস্ট্যান্সের মতো। বলবে কিভাবে? আমরা লিখি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, লিখি কিনা? রো এল বাই এ বলি তো রো এল বাই এ বলি। রো কে আমরা বলি কনস্ট্যান্ট। কেন বলি? রো কি থোড়ি না কনস্ট্যান্ট হয়, লোহার জন্য আলাদা হবে, স্টিলের জন্য আলাদা হবে। তো আমরা বলি যে রেজিস্ট্যান্স, তো ঠিক আছে, তো লোহার জন্য আলাদা হবে। তো রেজিস্ট্যান্সকে তাহলে আমরা কনস্ট্যান্ট কেন বলি? আমরা এরকম কেন বলি যে আর প্রপোর্শনাল টু এল বা আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া?
আমরা এরকম কেন বলি? এখানে তো রো কেও ধরা উচিত। আরে রো, রো কে কেন আমি বলি আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1/a কখন লেখে? যখন তোমার কোনো মেটেরিয়ালকে কনস্ট্যান্ট ধরে নেয়, যে লোহার ক্ষেত্রেই এটা। তুমি কখনো এরকম বলতে পারবে না যে আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু এল আর আর প্রপোর্শনাল টু 1/a, মানে তুমি কখনো এটা বলতে পারবে না যে এটা লোহার জন্য এটা কপারের জন্য। না, যে লোহার জন্য আর প্রপোর্শনাল টু এল, কপারের জন্য আর প্রপোর্শনাল টু 1/a। তোমাকে এই দুটোই ফর্মুলা যে ডিফাইন হয়েছে না, এটা এটা ডিফাইন হয়েছে রো কে কনস্ট্যান্ট ধরে, মানে কোনো একটা মেটেরিয়ালকে কনস্ট্যান্ট ধরে। তো আমরা এখানেও তেমন ইন্টারনাল এনার্জির চেঞ্জকে কিভাবে চেঞ্জ ইন টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল করি, আমরা বাই ডিফল্ট কোনো গ্যাসকে কনস্ট্যান্ট ধরে নিই এবং তার অ্যামাউন্টকেও কনস্ট্যান্ট ধরে নিই, এবং তার অ্যামাউন্টকেও কি করি, কনস্ট্যান্ট ধরে নিই। এবার অনেকে বলবে যে তাহলে যদি এটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে, যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে, তাহলে তো 2 মোলের জন্য একরকম হয়ে যাবে, 3 মোলের জন্য আরেক রকম হবে, 4 মোলের জন্য আরেক রকম হবে। তো এতে তো সমস্যা ক্রিয়েট হচ্ছে, এতে তো তাহলে সমস্যা ক্রিয়েট হচ্ছে। একটু জল খেয়ে নিই। এতে তো তাহলে কি ক্রিয়েট হচ্ছে, সমস্যা ক্রিয়েট হচ্ছে। তার জন্য মনে করে দেখো, আমি তোমাদের আরেকটা ফর্মুলা দিয়েছিলাম। কি ফর্মুলা দিয়েছিলাম বলো? দেখো, আমি তোমাদের ফর্মুলা দিয়েছিলাম যে ডিইউ ইজ ইকাল টু, আমি কেন ইন্টারনাল এনার্জি ডিসকাশনে ঢুকে গেলাম, আমি যদিও বলে দিয়েছি এগুলো, বাট আমার মনে হলো আরেকটু ক্ল্যারিফাই করে দিই। আমি বলেছিলাম যে আমরা ডিইউ কে অনেক সময় না এইভাবে লিখে নিই, হাফ এন আর, সরি এন কে আমরা এইভাবে লিখি, এন কে আমরা কিভাবে লিখি, নাম্বার অফ মলিকিউলস আপন অ্যাভোগাড্রো নাম্বার। এটাও একটা নাম্বার অফ মোলস এর ফর্মুলা হয়, আশা করি তোমরা জানবে যে নাম্বার অফ মলিকিউলস যেটা কোশ্চেনে গিভেন আছে, তাকে যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করে দিই তাহলে নাম্বার অফ মোলস পাই, ঠিক আছে? তো NO বাই NA ইন্টু আর এফ ডিটি আমরা এরকম করে লিখি কিনা এরকম করে। এরপর কি করি আমরা, ডিইউ মানে হচ্ছে ইন্টারনাল এনার্জিকে আমরা কি করি, বেসিক্যালি ইন্টারনাল এনার্জিকে আমরা নাম্বার অফ মলিকিউলস দিয়ে ডিভাইড করে দিই। বলবে এটার মানে কি? এটার মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি পার ইউনিট মলিকিউল। মানে হচ্ছে যদি আমার এখানে এন নটটা মলিকিউল থাকে পুরো বোর্ডে, তো তার মধ্যে একটা মলিকিউল কত, তার মধ্যে একটা মলিকিউলে কত ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে। দেখো আমার কাছে বোর্ডে এন নটটা মলিকিউলস আছে, তার মধ্যে একটা মলিকিউল কত ইন্টারনাল এনার্জি নিচ্ছে, তো সেইটা আমরা বার করতে চাইছি। তো ওই কারণে আমরা কি করলাম, যে আমরা ধরে নিচ্ছি যে এন নটটা মলিকিউলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে ডিইউ, ঠিক আছে? তাহলে একটা মলিকিউলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত, ডিইউ বাই এন নট। এবার বলবে এটা করে আমার কি সুবিধা হলো? এটা করে আমাদের একটা সুবিধা হলো, যেটা আমি দেখাচ্ছি, ভালো করে দেখবে। তো আমি ডিইউ বাই এন নট করে দিয়েছি, তাহলে এধারেও এন নট ডিভাইড করব। আরে ডিইউ ইজ ইকুয়াল টু যদি এটা হয়, এই ধারে এন নট ডিভাইড করলে এধারেও তো হবে। তো এখানে ভালো করে দেখবে এন নট কেটে যাবে, এন নট কেটে গেল। তাহলে এখান থেকে তুমি পাবে হাফ, আপাতত সরাচ্ছি এটা, এখান থেকে তোমরা পাবে হাফ হাফ আর এফ ডিটি বাই এন এ, এটাই পড়ে রইলো তো। এবার তুমি ভাবো তোমার কাছে আর একটা কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর নিচে এনেও একটা কনস্ট্যান্ট, মানে কি, এনেও একটা কনস্ট্যান্ট অ্যাভোগাড্রো নাম্বার 6 × 10⁻23, আর এখানে কত হবে, ধরে নাও ক্যালোরিতে বার করছি, তাহলে 2 ক্যালোরি। তাহলে ওপরে 2, নিচে 6 × 10⁻23 হয়ে গেল। এবার তোমরা বলবে যে হ্যাঁ হয়ে গেল, ঠিক আছে। আর কোন একটা গ্যাস, আরে ভাই তুই যখন ইন্টারনাল এনার্জি চেঞ্জ করছো, তখন তো তোমাকে জানতে হবে যে তুমি কোন গ্যাসের ইন্টারনাল এনার্জি চেঞ্জের কথা বলছো। তাহলে তুমি যদি গ্যাস জানো, ধরে নাও ডায়াটমিক গ্যাস কোনো আছে, অক্সিজেন বলে দিল তোমাকে অক্সিজেন, তাহলে তুমি তখন ডিগ্রি অফ ফ্রিডমকে ফিক্স করে নিতে পারলে না? তুমি একটুখানি ফোকাস করো যে এখানে বেসিক্যালি কি হবে, ডিগ্রি অফ অ্যাটমও তোমার কাছে ফিক্স হবে। আমি সেটাই বোঝাতে চাইছি, যে অনেকে বলবে যে এফ তো মোনো অ্যাটমিকের জন্য এক হয়, ডায়ার জন্য এক হয়, ট্রায়ার জন্য এক হয়, কিন্তু আমি বলছি যে তুমি যদি দেখো তাহলে ডিগ্রি অফ অ্যাটম অক্সিজেনের জন্য ফিক্স হবে, আচ্ছা, হিলিয়ামের জন্য ফিক্স হবে, হ্যাঁ, নিয়নের জন্য ফিক্স হবে, হ্যাঁ, ক্রিপ্টনের জন্য ফিক্স হবে, হ্যাঁ,
কিন্তু তোমাকে থোড়ি না এরকম বলে দেবে যে কোনো একটা গ্যাস আছে, আরে সেই গ্যাসের নেচারও বলে দিতে হবে, যদি তার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি পার ইউনিট মলিকিউল চাই। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই জানতে হবে। তো আমরা বেসিক্যালি কি করব দেখো, এফ কনস্ট্যান্ট আছে, আর কনস্ট্যান্ট আছে, এনেও কনস্ট্যান্ট আছে আছে ঠিক আছে। তাহলে এখান থেকে দেখবে ভালো করে, এখান থেকে দেখবে ভালো করে, এগুলো সব না তোমার কাছে কনস্ট্যান্ট হয়ে গেল। কি হয়ে গেল? এগুলো সব তোমার কাছে কনস্ট্যান্ট হয়ে গেল। আর ডিটি, ডিটি তো তোমাকে বলতেই হবে। কেন বলতে হবে কোশ্চেনে? এই কারণে, কেননা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টি। তো যদিও ডেল্টা টি এর উপর বা ডিটির উপর যদি ডিপেন্ড করে, তাহলে কোশ্চেনে সেটাকে মেনশন করতে হবে যে কত টেম্পারেচার থেকে কত টেম্পারেচারে নিয়ে গেছো অবভিয়াসলি। তাহলে তোমার কাছে ডিটিও কনস্ট্যান্ট হয়ে গেল। এবং ভালো করে যদি তুমি দেখো যে টোটাল টার্মটাই তোমার কাছে কনস্ট্যান্ট চলে এলো। তার মানে কি? তার মানে এখানে একটা জাদু হয়ে গেছে। কি জাদু হয়েছে? আগে দেখো এখানে অ্যামাউন্ট অফ ম্যাটারের ঝামেলা ছিল, যে আমাদের অ্যামাউন্ট অফ ম্যাটার দেখতে হচ্ছিল। এখানে কিন্তু আমাদের অ্যামাউন্ট অফ ম্যাটার বা মোলকে দেখতে হচ্ছে না। মানে এখানে যদি তোমাকে শুধু বলে দেয়, যদি তোমাকে কখনো কোনো কোশ্চেনে বলে যে অক্সিজেনের টেম্পারেচার আমি এত থেকে এততে বাড়িয়েছি, এত থেকে এততে বাড়িয়েছি, তাহলে বলো যে ইন্টারনাল এনার্জির চেঞ্জ পার ইউনিট মলিকিউল কত হবে। তোমার শুধু বলে দেবে যে অক্সিজেনের টেম্পারেচার এত থেকে এত বাড়িয়েছি, তাহলে ইন্টারনাল এনার্জির চেঞ্জ পার, শেষের কথাটা ভালো করে লক্ষ্য করবে, পার ইউনিট মলিকিউল কত। তো সবসময় মনে রাখবে ইন্টারনাল এনার্জির চেঞ্জ পার ইউনিট মলিকিউল কখনো নাম্বার অফ মোলস এর উপর ডিপেন্ড করে না। মানে তুমি জানো যে ফর্মুলা হয় হাফ এনআর এফডিটি, তুমি জানো এটা, আর তোমাকে কোশ্চেনে চেয়েছে ইন্টারনাল এনার্জি, তুমি ভাববে যে তার মানে এই ফর্মুলা লাগাবো, দিয়ে গোটা কোশ্চেনে খুঁজতে থাকবে যে নাম্বার অফ মোলস কোথায়, নাম্বার অফ মোলস তো দেখতে পাচ্ছি না। তো ভাই কোশ্চেনে ভালো করে দেখবে, ওখানে বলা থাকবে ইন্টারনাল এনার্জি চেঞ্জ পার ইউনিট মলিকিউল কত। এবার ভাবছি কোনো কারণে যে কোনো কারণেই হোক, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক হলো, যে দেওয়া থাকলো না, তো তোমরা কিন্তু বাই ডিফল্ট ধরে নেবে যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ পার ইউনিট মলিকিউল। এবার তোমরা বলবে যে আচ্ছা, তাহলে তো ওই কোশ্চেনটা ড্রপ করে দেবে। মানে যদি ওরকম টাইপের কোনো ভুল কোশ্চেন হয় কোশ্চেনটা ড্রপ করে দেবে, নাহলে চ্যালেঞ্জ করে আমি নাম্বার বাড়াতে পারবো। তো এর অ্যান্সার হচ্ছে নাও হতে পারে, জিনিসটা নাও হতে পারে। কেন নাও হতে পারে? বিকজ কিছু জিনিস এমন হয় না যেগুলোকে, মানে এরকম আমি রিয়েলাইজ করেছি, বা এরকম তুমি বলতে পারো যে শুনেছি, মানে কি বলবো আর কি, মানে এরকম হতে পারে, এরকম হতে পারে যে এক্সামিনার ওই এন্ডে বসে ভাবছে যে আমি এখানে অ্যামাউন্ট অফ ম্যাটার দিইনি, কোশ্চেনে অ্যামাউন্ট অফ ম্যাটার বা মোল আমি দিইনি, স্টুডেন্ট বাই ডিফল্ট ধরে নেবে আমি ইন্টারনাল এনার্জি পার ইউনিট মলিকিউলই চাইছি। তুমি যেটা খুঁজে পাচ্ছ সেটা ওখানে এক্সামিনার ভেবে বসে আছে তুমি জানো সেটা। তো হতে পারে সেই কারণে মিস করে দিয়েছেন উনি, বা প্রিন্টিং মিস্টেকই হয়ে গেছে। তো ভালো করে দেখো, যদি ইন্টারনাল এনার্জি পার ইউনিট মলিকিউল তোমার দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমার কাছে নাম্বার অফ মোলস কোনো কাজের নয়। বা উল্টোটাও হতে পারে, এইটা 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 তো ধরে নাও চান্স প্রায় নেই, এই জিনিসটা হওয়ার প্রায় চান্স নেই। বাট কোনো কারণে যদি এরকম হয় যে কোশ্চেনে তোমাকে অ্যামাউন্ট অফ ম্যাটার বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে যে এত অ্যামাউন্ট অফ ম্যাটার বা এত মোল বলে দিয়েছে, দিয়ে তোমাকে চেয়েছে ইন্টারনাল এনার্জি পার ইউনিট মলিকিউল, তো নাম্বার অফ মোলস বসিয়ে তুমি হিসাব করতে হবে, আলটিমেটলি কি হবে, নাম্বার অফ মোলস কোনো কাজেরই নয়। নাম্বার অফ মোলস আলটিমেটলি কি হবে, কোনো কাজেরই নয়, কোনো কাজেরই নয়। কেন কাজের নয়? আরে ভাই তুমি একটা জিনিস ভাবো যে নাম্বার অফ মোলস তো এখানে ডিপেন্ডই করছে না, না এনও তো কেটে গেল। নাম্বার অফ মোলস কি হয়, নাম্বার অফ মোলস হয় এনও বাই এনএ, এনও বাই এনএ, এটা হয় নাম্বার অফ মোলস। বাট নিচে এনও দিয়ে তো কেটেই গেল, তাহলে নাম্বার অফ মোলস এর আর কি গুরুত্ব রইলো? অ্যাভোগাড্রো নাম্বারের গুরুত্ব আছে, কারণ অ্যাভোগাড্রো নাম্বার এখানে কাটেনি, দেখো না অ্যাভোগাড্রো নাম্বার কাটেনি। তো নাম্বার অফ মোলস দেওয়া থাকলেও কোশ্চেনে ডিস্ট্র্যাক্ট হবে না, কেননা তোমাকে দেখতে হবে ইন্টারনাল এনার্জি পার ইউনিট মলিকিউল চাইলে কোনো গ্যাসের জন্য, এবং টেম্পারেচারের ইনক্রিজ যদি বলে থাকে যে কত থেকে কত পর্যন্ত ইনক্রিজ হয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, অ্যামাউন্ট অফ ম্যাটারের ব্যাপারে ভাবতেই হবে না, বিকজ ডিপেন্ড করে না।
এই ফর্মুলাটাকে আমি আর একটু যদি ডেভেলপ করে লিখে দিই, তাহলে আমাদের কাছে আসে F/2 KT। এবার বলে F/2 KT হজম হলো না। আরে দেখো বলছি, আমরা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট হয় যাকে বলে বোলসম্যান কনস্ট্যান্ট, বোলসম্যান। তো কেটি না লিখে বেটার আমি এটাকে লিখি কেবিটি, বিকজ এভাবেই লেখা হয়। তোমরা আবার যেন এইভাবে লিখে দিও না যে F/2 KBT। আরে ভাই কেবি মানে ওইটা নয়, সাফিক্সে কেবি। কেবি মানে সাফিক্সে কেবি নয়, বিটা কে এর সাফিক্সে থাকবে। ঠিক আছে, এটা কি বোঝায়? এটা বোঝায় কে বোলসম্যান, মানে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। কে নিচে বি মানে বোলসম্যান, তো এই কেবি কে বলা হয় বোলসম্যান কনস্ট্যান্ট। এবার তোমরা বলবে যে তাহলে এই যে হাফ আর এফ ডিটি বাই এন এ লিখেছি, এটাকে আমি F/2 কেবিটি লিখতে পারি? হ্যাঁ, F/2 কেবিটি লিখতে পারো। এবার তোমরা বলো যে কেবিটা কি, কেবি হঠাৎ করে কোথা থেকে এলো, উড়ে এসে জুড়ে বসে গেল? উড়ে এসে জুড়ে বসেনি, অ্যাকচুয়ালি রিপ্লেস করে বসেছে। মানে দেখো, কেবি আমরা বলি বোলসম্যান কনস্ট্যান্ট, এর ভ্যালু হয় কি? এর ভ্যালু হয় R/N এ। মানে এখানে দেখো একটা টার্ম আছে RF DT বাই এন এ, তো এখানে দেখো R/N এ, মানে এইটাকে আমরা রিপ্লেস করেছি, এই R/N কে রিপ্লেস করে আমি এখানে কেবি লিখে দিয়েছি। আর F/2 করে নিয়েছি, এই যে এফ তো পড়েছিলই, তাহলে F/2 কেবিটি হয়ে গেল। R/N এর জায়গায় কেবি বসে দিয়েছি। তোমরা কিচ্ছু না, তোমরা নিজেরা করো। দিয়ে এটা পর্যন্ত এসো, হাফ RF DT বাই এন এ পর্যন্ত এসো, দিয়ে R/N কে কেবিতে চেঞ্জ করো, দেখো কি আসে। এটা কেবি টি আসবে না, ইউ আর রাইট, এটা কেবি ডিটি আসবে। ঠিক আছে, আমি একটু রেকটিফাই করে নিলাম। এটা অ্যাকচুয়ালি আসবে হাফ F/2 কেবি ডিটি, যত পর্যন্ত তোমার টেম্পারেচার চেঞ্জ করতে দিচ্ছে। তো ডিউ এর ফর্মুলা এটা আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি মোস্ট প্রবাবলি একটা জায়গায় একটা ভুল বলেছি। আমি এক জায়গায় বলে দিয়েছি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জির সমান। ওটা অ্যাকচুয়ালি ভুল বলেছি, আই এম সরি। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অ্যাকচুয়ালি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির সমান। ঠিক আছে, ওটা হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো আমরা তাহলে কি এটাও লিখতে পারি ফর্মুলাটাকে, যে ডেল্টা কে বাই এন নট ইজ ইকাল টু ডিইউ বাই এন নট? হ্যাঁ, লিখতে পারি, আমরা লিখতে পারি। তো সেটাই কত হলো F/2 কেবিটি। তার মানে কাইনেটিক এনার্জির চেঞ্জ বা ইন্টারনাল এনার্জির চেঞ্জ পার ইউনিট মলিকিউল কত হবে? F/2 কেবি ডিটি। আর যদি আমি শুধু বলি যে কাইনেটিক এনার্জির চেঞ্জ পার ইউনিট মলিকিউল বা যদি আমি শুধু বলি যে কাইনেটিক এনার্জি পার ইউনিট মলিকিউল বা ইন্টারনাল এনার্জি পার ইউনিট মলিকিউল, তাহলে কিন্তু আমি চেঞ্জের কথা বলছি না। তখন ফর্মুলা কি হয়ে যাবে? F/2 কেটি, মানে যে টেম্পারেচারে ইন্টারনাল এনার্জি আর যে টেম্পারেচারে কাইনেটিক এনার্জি তার কথা বলছি। তো ধরে নাও বলে দিল যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এত টেম্পারেচারে কাইনেটিক এনার্জি পার ইউনিট মলিকিউল কত হবে? তখন তোমার কাছে ফর্মুলা কি হবে? F/2 কেবি টি হবে। পয়েন্ট টু বি নোটেড, টি এর জায়গায় এখানে ভগবানের নাম করে 100 বসিয়ে দিও না। কেন 100 কেন বসাবো না? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তো লেখা আছে। আরে ভাই, ওখানে টেম্পারেচার আছে, টেম্পারেচার। তো টেম্পারেচার হচ্ছে 100 কেলভিন। সরি, ওখানে কি বলছি আর, সরি, ওখানে ভগবানের নাম করে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বসিয়ে দিও না। কেন? বিকজ টেম্পারেচার ওখানে কেলভিনে আছে। তো 100 এর সঙ্গে 273 অ্যাড করে 373 কেলভিন বসাবে। ঠিক আছে, কেলভিনে চেঞ্জ করে বসাবে। আচ্ছা, এখানেও কি আমাকে কেলভিনে চেঞ্জ করতে হবে? আমাকে কি এইখানেও কেলভিনে চেঞ্জ করতে হবে? মানে চেঞ্জ যখন বলছে, ওরা যখন চেঞ্জ জিজ্ঞেস করছে যে কাইনেটিক এনার্জির চেঞ্জ পার ইউনিট মলিকিউল, ইন্টারনাল এনার্জির চেঞ্জ পার ইউনিট মলিকিউল, সেখানেও কি আমাকে কেলভিনে বসাতে হবে? তো অ্যান্সার হচ্ছে না। কেন? যদি তোমার চেঞ্জ দেওয়া থাকে, তাহলে মনে রাখবে চেঞ্জ সবসময় ডিগ্রি সেন্টিগ্রেডে হোক বা কেলভিনে হোক সেম হয়। চেঞ্জ ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিনে সেম হয়। আমি থার্মাল প্রপার্টিস অফ ম্যাটারে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছি যে চেঞ্জ ইন ডিগ্রি সেন্টিগ্রেড আর চেঞ্জ ইন কেলভিন সেম হয়।
বাট এক্স্যাক্ট যদি বলে দেয় যে এত টেম্পারেচারে কাইনেটিক এনার্জি পার ইউনিট মলিকিউল কত, এত টেম্পারেচারে ইন্টারনাল এনার্জি পার ইউনিট মলিকিউল কত, তখন কিন্তু আমাদের কাছে ফর্মুলা কি হবে, F/2 kBT। তো সেখানে যখন শুধু টি থাকবে, চেঞ্জ থাকবে না, তখন কিন্তু তোমার কাছে কি করতে হবে, 273 অ্যাড করে অ্যান্সার দিতে হবে। যদি সেন্টিগ্রেডে থাকে তাহলে 273 অ্যাড করে দিতে হবে। এবার কোথাও যদি কেলভিনেই লেখা থাকে তাতে আবার 273 যোগ করে দিও না, কারণ ওটা কেলভিনেই আছে। তো যদি কেলভিনে না থাকে তখন 273 অ্যাড করে দিতে হবে। যদি কোথাও ফারেনহাইটে থাকে, যদি কোথাও ফারেনহাইটে থাকে তাহলে দেখো, ফারেনহাইটে যদি কোথাও থাকে তাহলে ফারেনহাইট থেকে প্রথমে ডিগ্রি সেন্টিগ্রেডে চেঞ্জ করবে, তারপর তার সাথে কি করবে, 273 অ্যাড করে অ্যান্সার দেবে। ঠিক আছে, ওকে। যদি ফারেনহাইটের সঙ্গে ডাইরেক্ট রিলেশন হয়, সেই রিলেশন কাজ নিয়েও করতে পারো, বাট ইউনিফর্ম নয় না রিলেশনটা ফারেনহাইটের সাথে। কেমন দেখো, ফারেনহাইটের সাথে রিলেশনটা বিচ্ছিরি পারা, 212 আর 32 নিচে, তো 212 মাইনাস 32 নিচে করবে। ঠিক আছে, অলদো করতে পারো, নো প্রবলেম, করতে পারো, সেভাবেও করতে পারো। বাট আমি এভাবে করি যে ফারেনহাইট থেকে প্রথমে সেন্টিগ্রেডে চেঞ্জ করি, তারপর 273 অ্যাড করে দিই। ঠিক আছে, যদিও সেরকম টাইপের বেশি অঙ্ক হয় না, এসব ক্ষেত্রে ডাইরেক্ট ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনের মধ্যে রিলেশন হয়। তো তাহলে তোমার কাছে এখানে যে ডিটি আছে তাকে বেসিক্যালি কি করতে হবে, এই যে ডিটি আছে, এই ডিটি কে তোমাকে কোনো রকম ইউনিট কনভার্সনের দরকার নেই। যদি ডিটি হয়, যদি চেঞ্জ চায়, আর যদি চেঞ্জ না চায় তাহলে কিন্তু তোমাকে, মানে যদি এক্স্যাক্ট বলে যে কাইনেটিক এনার্জি পার ইউনিট মলিকিউল কত, ইন্টারনাল এনার্জি পার ইউনিট মলিকিউল কত, সেখানে কিন্তু তোমাকে কেলভিনে টেম্পারেচার বসাতে হবে, কারণ ওখানে ফর্মুলা হয় F/2 kT। আর যদি তোমার চেঞ্জ চাই যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি পার মলিকিউল কত, কাইনেটিক এনার্জি চেঞ্জ পার ইউনিট মলিকিউল কত, সেখানে কিন্তু ডিটি আছে, তো F/2 kBT, তো সরি kBdt, সেখানে ডিটি আছে। তো ডিটির ক্ষেত্রে মানে কোথাও যদি ডিটি থাকে বা ডেল্টা টি থাকে, তাহলে সেখানে কিন্তু তোমার ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে চেঞ্জ করার দরকার নেই, যেটা ডিগ্রি সেন্টিগ্রেডে চেঞ্জ হয় সেটা কেলভিনে চেঞ্জ হয়। এরপরে দেখো, এটা আমি কেন এক্সপ্লেন করলাম, বিকজ ভালো লাগলো, নতুন কিছু তো বুঝতে পারলে না। আচ্ছা, এবার আমরা যে টপিকে ছিলাম, যে ফ্লটকে আমরা কি লিখতে পারি, দেখো ফ্লটকে আমরা লিখতে পারি ডিকিউ ইজ ইকাল টু, মানে কোন একটা অবজেক্টকে যত আমি হিট দিই সেটার কিছুটা কি করে, ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করে, আর কিছুটা ও ওয়ার্ক ডান করে নেয়, তাই না, কিছুটা ওয়ার্ক ডান করে নেয়। এবার দেখো একটা জিনিস, যে এটা তাহলে বোঝা গেল। এবার দেখো আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে ডিডব্লিউ 0 হয়, হ্যাঁ ডিডব্লিউ 0 হয়, তো একে 0 করে দেবো। তাহলে ডিকিউ ইজ ইকাল টু কি লিখবো, ডিকিউ ইজ ইকাল টু লিখবো ডিইউ, ডিকিউ ইজ ইকাল টু কি লিখবো, ডিইউ লিখবো। ঠিক আছে, ডিকিউ ইজ ইকাল টু কি লিখলাম, ডিইউ লিখলাম। এখান থেকে কিছু বুঝতে পারছো ইন্টারনালি কোনো কথা? দেখো নর্মালি কি হয়, আমাদের লিটারেচারে একটা ইন্টারনাল মিনিং একটা এক্সটার্নাল মিনিং থাকে, সায়েন্সেও কিন্তু এরকম ব্যাপার আছে, সায়েন্সের সাথেও তোমরা সেই জিনিসটাকে দেখতে পারো। কিভাবে দেখো, আমার তো মনে হয় এর থেকে বিউটিফুল জিনিস হয় না। ঠিক আছে, যে কোনো লিটারেচার, যে কোনো কিছু সায়েন্স এক্সপ্লেন করতে পারে, তাই না? কোনো লিটারেচারে যদি তুমি সায়েন্সের ছোঁয়া না পাও, তাহলে মানে সেই লিটারেচারটা, অবভিয়াসলি যে কোনো তুমি যখন লিটারেচারে গেছো তাহলে সায়েন্সের ছোঁয়া থাকবে। ঠিক আছে, আমি বলি এখানে 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 কি ইন্টারনাল আর ইনার, এখানে কি ইনার মিনিং আর আউটার মিনিং আছে। দেখো আউটার মিনিং অনুযায়ী ডিকিউ ইজ ইকাল টু আমরা ডিইউ লিখে দিলাম, বাট ইনার মিনিং কি এর, ডিইউ কি আমাদের কাছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ডিকিউ কি আমার কাছে গিভেন হিট। তো ইন্টারনাল এনার্জি তো আমাদের স্টেট ফাংশন, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি স্টেট, মানে সরি ইন্টারনাল এনার্জি, হ্যাঁ ইন্টারনাল এনার্জি ফাংশনটা স্টেট, হ্যাঁ ইন্টারনাল এনার্জি স্টেট ফাংশন, তার মানে ইনিশিয়াল আর ফাইনাল, ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে। মানে ইন্টারনাল এনার্জি শুধু ডিপেন্ড করে ইনিশিয়ালি কত ইন্টারনাল এনার্জি আছে, ফাইনালি কত ইন্টারনাল এনার্জি আছে, তার উপর ডিপেন্ড করে, তাই তো, তার উপর ডিপেন্ড করে।
তার মানে এর যে চেঞ্জ সেটা ডিপেন্ড করে না, এর যে চেঞ্জ সেটা ডিপেন্ড করে না তুমি কোন পাথে গিয়ে চেঞ্জ করছো, এটা শুধু ডিপেন্ড করে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপর। জাস্ট লাইক ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টে যেমন মাঝখানের পাথের উপর ডিপেন্ড করে না, তেমন ইন্টারনাল এনার্জিও কোন প্রসেসে চেঞ্জ হচ্ছে ডিপেন্ড করে না, ও শুধু ডিপেন্ড করে ফাইনাল স্টেট আর ইনিশিয়াল স্টেটের উপর। বাট হিট অ্যান্ড ওয়ার্ক ফাইনাল আর ইনিশিয়াল স্টেটের উপর ডিপেন্ড করে না, ও ডিপেন্ড করে কোন পাথে নিয়ে যাচ্ছ, মানে আইসো কোরিকে নিয়ে যাচ্ছ, না আইসো বাড়িকে নিয়ে যাচ্ছ, না ওকে অ্যাডিয়াবেটিকে নিয়ে যাচ্ছ, অলদো অ্যাডিয়াবেটিকে তো হিট ট্রান্সফার হয়ই না, তাই না? তো যাই হোক, সেটা ডিপেন্ড করে যে হিট আর ওয়ার্ক দুটোই ডিপেন্ড করে, হিট আর ওয়ার্ক। কিন্তু এখানে একটা ম্যাজিক্যাল জিনিস ঘটে গেছে, স্টেট ফাংশন পাথ ফাংশনের সঙ্গে ইকুয়াল হয়ে গেছে। দাদা, তার মানে কি এখানে যে পাথ ফাংশন সে স্টেট ফাংশন হয়ে গেছে, যে স্টেট ফাংশন সে কি পাথ ফাংশন হয়েছে? না, যে স্টেট ফাংশন সে কিন্তু পাথ ফাংশন হয়নি, সে এখনো টেম্পারেচারের চেঞ্জের উপর ডিপেন্ড করে। কিন্তু যে পাথ ফাংশন ছিল, সরি, যে অ্যাকচুয়ালি কি ছিল, যে অ্যাকচুয়ালি পাথ ফাংশন ছিল, ইয়েস, সে এখন স্টেট ফাংশন হয়ে গেছে। মানে যে হিটের যে হিট ট্রান্সফার বা হিট সাপ্লাই এখন ইন্টারনাল এনার্জি চেঞ্জের আওতায় হয়ে গেছে। মানে ইন্টারনাল এনার্জি আর হিট এখানে দুটোই কি স্টেট ফাংশন। হিট মানে বেসিক্যালি আমি বলতে চাইছি যে হিট মানে হচ্ছে ডিকিউ এখানে হয়ে গেছে স্টেট ফাংশন। মানে এখানে একটা দারুণ ম্যাজিক্যাল জিনিস হচ্ছে, যদি তোমাকে কখনো কোশ্চেনে দেয় যে আইসোকোরিক প্রসেসে ইনিশিয়ালি এত হিট ছিল, ফাইনালি এত হিট হলো, ঠিক আছে? তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত? তুমি ডাইরেক্ট ফাইনাল হিট মাইনাস ইনিশিয়াল হিট করে দেবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ বেরিয়ে যাবে। হ্যাঁ, মাঝখানে কারোর কোনো পাথরের উপর ডিপেন্ড করবে না, যেভাবেই নিয়ে যাক। আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে মনে রাখবে যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে হিটের ক্ষেত্রে, বাস, আর কিচ্ছু না। আচ্ছা, তো দেখো একটা জিনিস যেটা আমি বলতে চাইছিলাম, যে গ্রাফটা হয় লেকচারের লাস্টে নেবো, বা মানে আমি ওই লেকচারটাতে না গ্রাফও খুব ভালোভাবে এক্সপ্লেন করেছিলাম, আর লেকচার গোটাটা মিউট হয়ে গেছে, সেই কারণেই বলছি গোটা, মানে লেকচার গোটাটা নয়, ফার্স্ট আধ ঘন্টা, সরি 40 মিনিট না, আধ ঘন্টা মিউট হয়ে গেছে। আর আধ ঘন্টার মধ্যে আমি এত প্রপারলি গ্রাফকে এক্সপ্লেন করেছিলাম না, মানে আমার মধ্যে আর সেই এন্থুই আসছে না যে আমি আবার গ্রাফটাকে আবার এক্সপ্লেন করি। তো সেই কারণে গ্রাফকে আমি পরের লেকচারে বা লেকচারের লাস্টের দিকে তো হবে না, কারণ লাস্টের দিকে ওই পার্টটাকে অ্যাড করতে হবে। তো নো প্রবলেম, আমরা পরের লেকচারে গ্রাফকে এক্সপ্লেন করে নেবো, ঠিক আছে, ডিসকাস করে নেবো। গ্রাফকে আপাতত ডিসকাস করছি না, বিকজ অনেক কিছু আছে গ্রাফের মধ্যে, অনেক কিছু আছে। দেখো ডিকিউ ইজিক্যাল টু ডিইউ লিখলাম, আবার ডিইউ ইজিক্যাল টু আমরা কি জানি হাফ এন আর এফ ডিটি, ইকুয়াল হয়ে গেল, হাফ এন আর এফ ডিটির সাথে ইকুয়াল হয়ে গেল। এবার একটা জিনিস দেখো, এফ আর বাই টু কে আমি কি বলেছিলাম? সিভি বলেছিলাম। আরে মনে করে দেখো সিভি কি ছিল? সিভিএম বলেছিলাম, সরি সিভিএম বলেছিলাম। সিভিএম কি? সিভিএম হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। কি বললাম? মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে? আচ্ছা, মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, মনে করে দেখো যে মোলার হিট ক্যাপাসিটির ফর্মুলা আমরা কি দিয়েছিলাম? কিউ বাই এন ডেল্টা টি, মনে আছে তোমাদের? কিউ বাই এন ডেল্টা টি, তাই তো? মানে যদি আমরা এই ডিকিউ এর ফর্মে লিখি, তাহলে আমরা মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউমকে কি লিখতে পারি? ডিকিউ বাই এন ডিটি লিখতে পারি, এন ডিটি, ডিকিউ বাই এন ডিটি। আচ্ছা, তুমি হয়তো মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম আমি হ্যাঁ বলে তো দিয়েছিলাম, ইয়ার আগের লেকচারে বলে দিয়েছিলাম। হ্যাঁ, তো সিভিএম ইজিক্যাল টু লিখতে পারি ডিকিউ বাই এনডিটি, লিখতে পারি। আচ্ছা, এখান থেকে ডিকিউ ইজিক্যাল টু কি লিখতে পারি দেখো, তাহলে ডিকিউ ইজিক্যাল টু আমি লিখতে পারি এন সিভিডিটি, লিখতে পারি কি পারি না? এন সিভিএম ডিটি, সরি বারবার ভুলে যাচ্ছি, এন সিভিএম ডিটি, ডিকিউ ইজিক্যাল টু লিখতে পারি। আচ্ছা, ডিকিউ ইজিক্যাল টু লিখতে পারি
কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি প্রুফ কিভাবে করেছিলাম প্রুফ কিভাবে করেছিলাম কারণ মনে আছে? অ্যাকচুয়ালি প্রুফ করি, তারপর প্রুফ তো মনে রাখি না, কেননা নিটে তো আলটিমেটলি কি দরকার প্রুফের। ভুলে গেলাম আমরা কি প্রুফ করেছিলাম, ভুলে গেলাম কেন ইয়ার। यार भूले गलम प्रूफ यार। Chomu. I am a Chomu, that's why I forgot. यार কি করে প্রুফ করেছিলাম এটা? FR/2 CBM is equal to FR/2 প্রুফ করেছিলাম আমি। यार কিভাবে প্রুফ করেছিলাম এটা? कांस्टेंट वॉल्यूम, तो कांस्टेंट वॉल्यूमे না CV is equal to FR/2 এখান থেকে এসেছিলাম। আমি কি প্রুফ, এক মিনিট আমি একটা জিনিস একবার দেখে নিই যে আমি ওটা কি এখান থেকে প্রুফ করেছিলাম, কেননা আমি তোমাকে বলি দেখো আমরা কি করেছি, dq is equal to ncvm dt লিখেছি, ঠিক আছে লিখেছি। আচ্ছা লিখেছি, আচ্ছা তো কনস্ট্যান্ট দেখো আমরা আইসোকরিক প্রসেসে কি করেছি, নতুন তো কিছু করিনি, ভলিউমকে কনস্ট্যান্ট ধরেছি। আর এই সিভিএম যেটা বার করেছি ওটা আমি কনস্ট্যান্ট ভলিউমে বার করেছি, ঠিক কি না? তাহলে এখানে যে হিটটা আমি বার করেছি কনস্ট্যান্ট ভলিউমে বার করেছি। আরে ভাই সিভিএম মানে কি? সিভিএম মানে হচ্ছে হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম, তার মানে সেটাই ডিকিউ বাই এনডিটি। তার মানে এই টোটাল যে টার্মটা, এটা টোটাল টার্ম বা এই যে ইকুয়েশনটা ডিফাইন হচ্ছে কিসে, যখন ভলিউম কনস্ট্যান্ট আছে, মানে কনস্ট্যান্ট ভলিউমে এটা ডিফাইন হচ্ছে, ঠিক আছে? তো কনস্ট্যান্ট ভলিউমে যে হিটকে আমি বার করবো সেটাও তো কনস্ট্যান্ট ভলিউমেরই হিট হবে। আর কনস্ট্যান্ট ভলিউম যখন আমি ধরেছি, হিট কার সাথে সমান হয়েছে, ইন্টারনাল এনার্জির সাথে সমান হয়েছে। তো তুমি এখানে এইভাবেও লিখতে পারো যে ডিকিউ ইজিক্যাল টু ডিইউ ইজিক্যাল টু হাফ এনআর এফডিটি, ওটা তো ইন্টারনাল এনার্জির নিজের ফর্মুলা। তুমি লিখতে পারো এনসিভিএম ডিটি, এটাও তুমি লিখতে পারো এনসিভিএম ডিটি, কেন? কনস্ট্যান্ট ভলিউমে দেখছি। আচ্ছা তো এন দুধার থেকে কেটে যাবে, ঠিক কিনা? এন দুধার থেকে কেটে যাবে, ডিটি দুধার থেকে কেটে গেল। আরে ভাই এই দুটো ইকুয়েশন ইকুয়াল হয়ে গেছে। তো সিভিএম ইজিক্যাল টু আমি লিখতে পারি আমি FR/2। সিভিএম ইজিক্যাল টু কি লিখতে পারি? FR/2। এভাবেও আমরা আসতে পারি, কিন্তু আমার এক্সাক্ট মনে পড়ছে না যে এটা কি আমি এইভাবেই করেছিলাম। সিভিএম FR/2 এভাবেই প্রুফ করেছিলাম। আমার মনে হচ্ছে না আমি এইভাবে এই অ্যাপ্রোচে প্রুফ করিনি। অ্যাকচুয়ালি আমাকে না একবার দেখতে হবে, তাহলে আমি কিভাবে প্রুফ করেছিলাম সেটা আমাকে দেখতে হবে। আসলে একবার আমি দেখছি, হ্যাঁ লেট মি সি, আমি নিজেরই মনে না কিভাবে প্রুফ করেছিলাম। মনে নেই বলতে কি, আমি তোমাকে বলি অ্যাকচুয়ালি কারণটা কি। অনেক সময় কি হয় জানো তো, একটা অ্যাপ্রোচ আমি প্রুফ করি, ঠিক আছে, কিছুদিন মনে থাকে, তারপর আমি ভুলে যাই। কারণ আলটিমেটলি তুমি বলো নিটে কি কিছু ফর্মুলা ডেরিভেশন মনে রাখতে হয়? বেসিক্যালি থার্মোডাইনামিক্স এর মতো সেকশনে থার্মোডাইনামিক্স রোটেশনের ক্ষেত্রে একটু একটু মনে রাখতে হয়, বিকজ রোটেশনের ফর্মুলাকে মনে রাখা একটু লিটল বিট টাফ। সো রোটেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, মনে রাখতে হয়। কিন্তু থার্মোডাইনামিক্স জাতীয় চ্যাপ্টারের ক্ষেত্রে, সরি রোটেশনের ক্ষেত্রে মনে কেন রাখতে হয় আমি বলে দিই। রোটেশনের ক্ষেত্রে কি হয়, ডেরিভেশন করলে না সেই জিনিসটা আরো বেশি মনে থাকে। অবভিয়াসলি তুমি যদি একটা জিনিসকে মুখস্থ করো আর তার পিছনে কারণ জানো, তো তার পিছনে যদি কারণ জানা থাকে সেটা বেশি এফেক্টিভলি মনে থাকে। তো সেই ব্যাপারটাই হয়ে গেছে আমার সাথে। রোটেশনের ক্ষেত্রে কি হয়, আমি ডেরিভেশন একটু আধটু করি আর তার পিছনে কারণকে বোঝার চেষ্টা করি যে কেন এরকম হয়। এক্সেপ্ট মোমেন্ট অফ ইনার্সিয়া, বিকজ ওগুলো মনে রাখা আমি ট্রিক দিয়ে মনে রেখেছি, যেটা উচিত নয়। বাট দেখো রোটেশন একটাই ভয়ঙ্কর চ্যাপ্টার, সেখানে মোমেন্ট অফ ইনার্সিয়া পুরো রোটেশনে কোথায় আসে, সরি মোমেন্ট অফ ইনার্সিয়া পুরো 11 ফিজিক্সের কোথায় আসে, রোটেশনেই আসে। সেই রোটেশনের কনসেপ্টে অন্যান্য চ্যাপ্টারে লাগতে পারে, সেটা আলাদা ব্যাপার।
বাট রোটেশনের কনসেপ্ট যদি আমি বলি, মোমেন্ট অফ ইনার্সিয়া রোটেশনেই আসে, তাই না? পুরো ফিজিক্সে মোমেন্ট অফ ইনার্সিয়া কোথায় আছে? রোটেশনে আছে। তাহলে সেখানে দু একটা যদি আমি মোমেন্ট অফ ইনার্সিয়া ট্রিক দিয়ে মনে রাখি, খুব একটা সমস্যা হয় না। বাট বাকি সব কিছু না, মানে যে কোনো রিলেশন বলো, যেমন রেডিয়াস অফ জাইরেশনের সাথে একটা তোমরা ইয়েতে পাবে, রোলিং মোশনের ক্ষেত্রে পাবে। ইয়ার কখন যে স্টার্ট করবো আমি আমার চ্যানেলে রোলিং মোশন, কে জানে। ওটা আসলে বড় চ্যাপ্টার তো, ওই কারণে আমি চাইছি মাঝখানে ছোট চ্যাপ্টার গুলো করিয়ে দিই। আর রোটেশনও প্যারালালি চলবে এমন নয়, রোটেশনের ওটা আমি ছেড়ে দিইনি, ঠিক আছে? মানে প্রথমে কি করছি, আমি স্মল চ্যাপ্টার গুলো মাঝে ঢুকিয়ে দিচ্ছি, বিকজ একভাবে রোটেশন এখন আমি যদি করতে যাই না, হয়তো 20-22টা লেকচার হবে আমার হিসাবে। 20-22টা লেকচার আসবে রোটেশনের। এবার 20-22টা লেকচার একভাবে রোটেশন নিয়ে পড়ে থাকা আমার নেচারেবল নয়, তাই না? তো সেই কারণে রোটেশন চলছে, চলুক। এবার ব্যাপার হচ্ছে রোটেশনের ব্যাপারে যেটা বলছিলাম, ওখানে কি হয়, ফর্মুলাগুলো একটু ভারী হয়, তো ডেরিভেশন দিয়ে আমি মনে রাখি, কারণ সবকিছু ট্রিক দিয়ে মনে রাখতে গেলে মুশকিল আছে, চ্যাপ্টার অনেকগুলো আছে। তো সেই কারণে আমি কি করি, 30টার উপর চ্যাপ্টার আছে, তো সেই কারণে আমি কি করি, এখন জানি না কতটা ডিডাকশন বেশি ফিজিক্সে হয়নি, সেই কারণে আমি কি করি, ডেরিভেশন দিয়ে মনে রাখি। থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, রিসেন্ট আমি ডেরিভেশন পড়া শুরু করেছি। মানে থার্মোডাইনামিক্স আমি ডেরিভেশন দিয়ে মনে রাখি না অ্যাকচুয়ালি, কারণ ইম্পর্টেন্ট চ্যাপ্টারও নয়। এক বছর কেমিস্ট্রির যদি বলি, কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স থেকে কোনো কোশ্চেনই আসেনি, তাহলে কি বলবে? অ্যাকচুয়ালি যে বিরাট বড় সেকশন, বিরাট ইম্পর্টেন্ট সেকশন, তেমন নয়। তো মোটামুটি দু একটা ফর্মুলা আমি মনে রেখে দিই। সিবি ইজিক্যাল টু এফ আর বাই টু, সিবি ইজিক্যাল টু আর বাই গামা মাইনাস ওয়ান, সিপি ইজিক্যাল টু কি হয়, সিপি ইজিক্যাল টু হয় গামা আর বাই গামা মাইনাস ওয়ান। এসব ডেরিভেশন আমি করি না, নর্মালি করি না, বাট এখন এসে করতে হচ্ছে। আর একটা সিপির তোমাদের কি বেশ বলেছিলাম, জবরদস্ত ফর্মুলা, আর ইন্টু 1+f/2, এটা বলেছিলাম। আর গামা ইজিক্যাল টু বলেছিলাম 1+2/f। মনে রাখি আমি এগুলো আমি মুখস্থ করি না তো। তো সেই কারণে হয়তো আমার ডেরিভেশনে অসুবিধা হচ্ছে। আচ্ছা আমি পরে দেখে নেবো, ঠিক আছে, পরে দেখে নেবো। যাই হোক, যেটা আমি বলতে যাচ্ছিলাম, যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আমরা সিভিএম ইজিক্যাল টু এফ/2 এভাবে প্রুভ করে দিলাম যে হাফ এনআর এফ ডিটিও হয়, ডিইউ এর ফর্মুলা। আবার এখান থেকে পেলাম যে ডিকিউ যেহেতু এনসিবিএম ডিটি হয়, তাই আমরা এখানে কি করলাম, ডিকিউ যেহেতু এনসিবিএম ডিটি হয়, আমরা ডিকিউ এর জায়গায় এনসিবিএম ডিটি বসিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে ডিকিউ এনসিবিএম ডিটি, আবার ডিইউ কি হয়, এনআর এফ ডিটি। আবার আমরা বলছি ডিকিউ ইজিক্যাল টু ডিইউ। আমি আবার বলছি, আমি কি বললাম কথাটা দেখো, আমি কি বললাম, আমি বললাম আমরা প্রুফ করলাম যে ডিকিউ ইজিক্যাল টু কি হয়, এনসিবিএম ডিটি। ডিইউ কি হয়, হাফ এনআর এফ ডিটি, ঠিক কিনা? ডিকিউ কি হয়, এনসিবি ডিটি। ডিইউ কি হয়, হাফ এনআর এফ ডিটি। আবার তুমি দেখো, আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে ডিকিউ ইজিক্যাল টু ডিইউ হয়, তো ডিকিউ ইজিক্যাল টু ডিইউ হয়, তো ডিকিউ এর জায়গায় লিখলাম এনসিবিএম ডিটি, ঠিক আছে, এনসিবিএম ডিটি। ডিকিউ এর ক্ষেত্রে কি লিখলাম, এনসিবিএম ডিটি। আর ডিইউ এর ক্ষেত্রে কি লিখলাম, হাফ এনআর এফ ডিটি। দুধারে ডিটি ডিটি কেটে গেল, নাম্বার অফ মোলস কেটে গেল, তাহলে সিভিএম ইজিক্যাল টু কি চলে এলো, এফ আর বাই টু। সিভিএম ইজিক্যাল টু আমাদের কাছে কি চলে এলো, এফ আর বাই টু। আচ্ছা, এইভাবে আমি সিভিএম কে প্রুভ করলাম। জল খাই। এবার একটা জিনিস দেখো, আমি তার আগে বলে দিই, নর্মালি ফিজিক্সে কখনো তুমি দেখেছো যে কনস্ট্যান্ট প্রেসারে কিছু হতে? আমি যদি আজকে জিজ্ঞেস করি ফিজিক্সে কনস্ট্যান্ট প্রেসারে কিছু হতে দেখেছো? খুব কম, যতক্ষণ না বলা থাকছে কোশ্চেনে, তাই না? বা কেটিজি আর থার্মোডাইনামিক্সে এই ধরনের জিনিস আমরা দেখতে পাই যে কনস্ট্যান্ট প্রেসারে কিছু রেখে দিয়েছে।
কনস্ট্যান্ট প্রেসার দিয়ে আমি কি বলতে চাইলাম? কনস্ট্যান্ট প্রেসার মানে হচ্ছে আমি এটা বলতে চাইছি যে কখনো কি ফিজিক্সে দেখেছো যে কন্টেনার ওপেন করে কিছু করছে, ওপেন কন্টেনারে কিছু করছে? বলবে ফ্লুইড ডাইনামিক্সে তো দেখেছি আমরা এরকম ওপেন কন্টেনার করছে। হ্যাঁ, ফ্লুইড ডাইনামিক্সে অবশ্যই দেখেছি যে ওপেন কন্টেনারে করছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ফ্লুইড ডাইনামিক্সে আমরা দেখেছি। কিন্তু আমি একটা জিনিস যদি বলি যে আমরা কি লিখেছি, ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইজ ইকুয়াল টু এনসিবিএম ডিটি। এটা ফিজিক্সের ক্ষেত্রে না সব সময় প্রযোজ্য, মানে শুধুমাত্র আইসোকোরিক প্রসেসে নয়, না আইসোবারিকেও তাই হবে। আইসোবারিক প্রসেসেও এর ডিউ ইজ ইকুয়াল টু এনসিবিএম ডিটি হবে। বলে কেন? এবার বলবে আইসোবারিক প্রসেসে তো তাহলে কনস্ট্যান্ট প্রেসার থাকছে। তো আমি সেটাই এক্সপ্লেন করছি, একটু ধৈর্য ধরো। যে আইসোকোরিক প্রসেসে কি হয়, এনসিবিএম ডিটি হয়, ঠিক আছে? আচ্ছা, আইসোবারিক প্রসেসেও আমরা এনসিবিএম ডিটি কে ইউজ করি। কিসের ক্ষেত্রে? ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল টু এনসিবিএম ডিটি লিখি। আচ্ছা, ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল টু এনসিবিএম ডিটি লিখি। হ্যাঁ লিখি। কেন লিখি? বিকজ সিভিএম ইজ ইকুয়াল টু এফআর বাই 2, যেটা যেটা ইন্টারনাল এনার্জির ফর্মুলায় অলরেডি থাকে। ইন্টারনাল এনার্জি ফর্মুলা হাফ এনআর এফডিটি বাই 2 অলরেডি থাকে, সরি মানে এনআর এফডিটি বাই 2 অলরেডি থাকে। দেখো তো এফআর বাই 2 কে রিপ্লেস করে আমরা সিভিএম লিখে দিই। এফআর বাই 2 কে রিপ্লেস করে আমরা কি করি, সিভিএম লিখে দিই। বা এইটা মনে হচ্ছে আমার বেটার আরো আন্ডারস্ট্যান্ডিং হতো যদি আমি ওইটা ইউজ করতাম। নাহলে বাদ দাও। দাঁড়াও 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 দাঁড়াও, এভাবে কি হচ্ছে, কমপ্লিকেশন বেড়ে যাচ্ছে। আর প্রথম টিচিং লাইনে এসছে, একটু কমপ্লিকেশন ফেস করতে হবে তোমাদের, বুঝতে পারছো তো? 16টা, হ্যাঁ বাই দ্য ওয়ে 16 সাবস্ক্রাইবারের জন্য থ্যাংক ইউ, ঠিক আছে? আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়াচ্ছি, তোমরা সাপোর্ট করো, সাপোর্ট করো, আমি আমার কন্টেন্টকে বেহতার করব। দেখো না, আগে তোমরা যদি কাইনেমেটিক্সের ভিডিও দেখো বা ওই ভিডিওগুলো দেখো, আমি অত ডিটেলে এক্সপ্লেন করিনি, বেশিরভাগই অত ডিটেলে এক্সপ্লেন করিনি, ডিটেল এক্সপ্লেনেশন নেই ওই ভিডিওগুলোর অ্যাকচুয়ালি। আমি 1 বছর পর যখন আমার নিট কমপ্লিট হয়ে যাবে, আমি একটা একদম প্ল্যান্ড সিরিজ আনবো, ঠিক আছে? প্রত্যেক দিন প্ল্যানিং হবে, প্রপার প্ল্যানিং করব, ঠিক আছে? তারপর ভিডিও বানাবো, ঠিক আছে? প্রপার প্ল্যানিং করে, একদম প্ল্যানিং করে, প্ল্যানিং সেট করে একদম 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 স্ক্রিপ্ট লিখে নেবো, ঠিক আছে? নাহলে কি হয় বুঝতে পেরেছো তো? অ্যাকচুয়ালি না আমার এটা অ্যাপ্রোচই ছিল না। আমি অ্যাকচুয়ালি এটা প্রুভ করেছিলাম আলাদাভাবে, সিভিএম ইজ ইকুয়াল টু এটা আলাদাভাবে প্রুভ করেছিলাম। আমি একটুখানি ইয়ে হয়ে গেলাম, কনফিউজ হয়ে গেলাম। তুমি আমাকে 2 মিনিট টাইম দাও, ঠিক আছে? আমি পজ করছি, একটু পজ করার দরকার নেই, পজ করলে আবার এন্থু কমে যায়। সত্যি করে ভিডিও যদি পজ করে দিই না, তাহলে মনে হয় যেন আরে এখন করতে থাকি করতে থাকি, কিন্তু যখন মনে হয় ভিডিও চলছে, তার মানে আমার মনে হয় যে জিনিসটাকে তাড়াতাড়ি করে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো দ্যাটস 2 মিনিট, জাস্ট 2 মিনিট আমাকে দাও, ঠিক আছে? না হলে অ্যাকচুয়ালি তোমাদের কনফিউশন হয়ে যাবে যে আইসো বাড়িকেও কেন এই ফর্মুলা লাগাই আমরা। আইসো বাড়িকেও আমরা ডিইউ ইজ ইকুয়াল টু এনসিভিএম ডিটি কে লাগাই, ঠিক আছে? তো ডিইউ ইজ ইকুয়াল টু ডিকিউ ইজ ইকুয়াল টু এনসিভিএম ডিটি এখানে হচ্ছে, আইসো বাড়িকে কেন হবে? সেই জিনিসটা এক্সপ্লেন করার জন্য 2 মিনিট টাইম দাও, 2 মিনিট। আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, অ্যাপ্রোচ ভুলে গেছি। হ্যাঁ আমি বাই দ্য ওয়ে ভিডিওতে দেখিয়েছি, আগের আগের লেকচারে রয়েছে। আমি একবার আমি একবার চেষ্টা করছি, 1 মিনিট।
2 মিনিট, 2 মিনিট ভাই প্লিজ। ওয়ান প্লাস টু, 2 মিনিট, আমি একবার পজ করছি। আর সমস্যাটা এখন হচ্ছে যে আমি বের করতে কেন পারছি না यार, আমার কি হচ্ছে আমি বুঝতে পারছি না यार, কি করলাম আমি, নিজেও ফেসে গেলাম यार। বন্ধ করে দিতে হবে নাকি রেকর্ডিং আর আমি যদি ফার্দার বোঝাই, এটা এবার একটা কাঁটা ফেসে রইলো। আজকে ভিডিও একটুখানি 1 ঘন্টার উপর যেতে পারে, জানি না আমার ফোনের স্টোরেজ সাপোর্ট করবে কিনা। যাই হোক, কি সমস্যা হলো, ও সরি, আমিও আচ্ছা গাঁজা কর, গামা হয় তো রেসিপি মাইনাস সিবিএম, আর হবে তো মানে আর হবে না, তোমাদের কোনো দেখতে বলিনি, আমি নিজে রিসার্চ করছি, রিসার্চ বেস্তি হয়ে যাবে यार। হয়ে গেছে, নাচো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ওকে চলো। দেখো, এখানে তো এনসিবিএমডিটি হয়ে গেল, কিন্তু অন্যান্য প্রসেসের ক্ষেত্রেও কিভাবে ইন্টারনাল এনার্জি এনসিবিএমডিটির সমান হবে সেটা দেখে নাও। এবার দেখো একটা জিনিস ভাবো, যে এই আইসোকোরিক প্রসেসের জন্য ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ হয়েছে, অন্যান্য প্রসেসে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ হবে এমন তো কোনো মানে নেই, তাহলে অন্যান্য প্রসেসে এনসিবিএমডিটি হবে, অ্যাকচুয়ালি তো এনসিবিএমডিটির ফর্মুলা আমরা ডিকিউ থেকে পেলাম না, তো অন্যান্য প্রসেসের ক্ষেত্রেও যে এনসিবিএমডিটি থাকবে, তার কি মানে আছে, কি মানে আছে, তার কি মানে আছে? তো এই প্রসেসটা যে সবসময় ট্রু, মানে ইন্টারনাল এনার্জি যে এনসিবিএমডিটি হবে, সেটাকে আমি প্রুভ করতে চলেছি ফিজিক্স অবভিয়াসলি। দেখো দেখো হয়ে গেছে, দেখো তার আগে আমি বলে দিই, এখানে কি বুঝতে পারলে তো যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ হলো, আর ডিকিউ ইজ ইকুয়াল টু হয়েছিল এনসিবিডিটি, তো ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ ইজ ইকুয়াল টু এনসিবিডিটি, ঠিক আছে লিখতে পারি। হ্যাঁ, আবার ডিইউ এর ফর্মুলাও লিখে নাও, হাফ এনআর এফটিটি, ওটাও হবে, ওটা আমি লিখিনি তাই, ঠিক আছে। এবার এইটা এখানে পসিবল হলো, বাট অন্যান্য ক্ষেত্রে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ তো হবে না, হ্যাঁ অবভিয়াসলি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ হবে না, কিন্তু ডিইউ ইজ ইকুয়াল টু এনসিবি নয় ভিএম হবে, সরি, অন্যান্য প্রসেসের ক্ষেত্রে এনসিভিএমডিটি মানে ইন্টারনাল এনার্জি যে এনসিভিএমডিটি মানে এইটুকু ফর্মুলা কিন্তু অন্যান্য জায়গায় সেম হবে, অবভিয়াসলি ডিকিউ সেম হবে না, বাট ডিইউ ইজ ইকুয়াল টু এনসিভিএমডিটি, মানে এটা জাস্ট লাইক দ্যাট, যে হিট ডিইউ কে এনসিভিএমডিটি এর ফর্মুলা দিল, বাট তারপরে ডিকিউ এর সাথে ডিইউ বেওয়াফা হয়ে গেল, বেওয়াফাই করে দিল, ঠিক আছে। দেখো কিভাবে আমি বলি, এবং তোমরা এটাও বুঝতে পারবে, যদি ডিকিউ একে এনসিভিএমডিটি নাও দিত না, ডিইউ নিজে থেকে এনসিভিএমডিটি করে নিত। দেখো কিভাবে, আমি টোটালটাকে বুঝতে হবে, ঠিক আছে, টোটালটাকে আমি মুছে দিচ্ছি একবার। দেখো
আচ্ছা তোমরা এটা জানো তো যে সিপিএম মাইনাস সিভিএম ইজিক্যাল টু আর হয়? এটা এই কারণে করতে পারলাম কারণ রেকর্ডিং আমার পজ ছিল না। যাই হোক, সিপিএম ইজিক্যাল টু মাইনাস সিভিএম ইজিক্যাল টু আর হয় জানো তো। এবার কি করো, সিভিএম দিয়ে বোথ সাইডে কি করে দাও, ডিভাইড করে দাও। তাহলে আমাদের এখানে কি আসবে, সিপিএম বাই সিভিএম মাইনাস 1 ইজিক্যাল টু আর, আর বাই সিভি, আর বাই সিভিএম। আরে দুধারে কিছুই করিনি, সিভিএম দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে সিপিএম বাই সিভিএম হয়ে গেল, মাইনাস সিভিএম বাই সিভিএম 1 হয়ে গেল, আর আর বাই সিভিএম চলে এলো এধারে। বুঝতে পারলে না? ধরো দেখো দুধারে এদিকে সিভিএম দিয়ে ডিভাইড করে দিলাম, এদিকে সিভিএম দিয়ে ডিভাইড করে দিলাম, বোথ সাইডে সিভিএম দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে সিপিএম, তাহলে এটা কি হবে, সিপিএম বাই সিভিএম মাইনাস সিভিএম বাই সিভিএম ইকুয়ালস টু আর বাই সিভিএম, আর বাই সিভিএম। তাহলে এই সিভিএম সিভিএম কেটে গেল, তাহলে সিপিএম বাই সিভিএম ইকুয়ালস টু কি লিখতে পারি, সরি সিপিএম বাই সিভিএম মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর বাই সিভিএম। বুঝে গেল? এবার সিপিএম বাই সিভিএম কে আমরা কি বলি দেখো, সিপিএম বাই সিভিএম কে কি বলি মনে করে দেখো, গামা বলি, গামা। তো এখানে লিখতে পারি গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর বাই সিভিএম লিখতে পারি। গামার ফর্মুলা মনে করে দেখো, আমি প্রুফ করেছিলাম যে গামা ইজ ইকুয়াল টু হয় 1 প্লাস 2 বাই এফ। মনে আছে গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 বাই এফ হয়? কালি নেই ভাই, হ্যাঁ কালি নেই, এক মিনিট। তোমাদের এটা মনে আছে তো যে গামা ইজ ইকুয়াল টু সিপিএম বাই সিভিএম হয়, তো সেটাই বসিয়ে দিলাম, সিপিএম বাই সিভিএম গামা হয়। আরেকটা জিনিস তোমাদের মনে আছে তো যে গামা ইজ ইকুয়াল টু হয় 1 প্লাস 2 বাই এফ। মোস্ট প্রবাবলি সেকেন্ড লেকচারে মনে হয় আমি এটা প্রুফ করেছি ভালো করে, যে গামা ইজ ইকুয়াল টু হয় 1 প্লাস 2 বাই এফ। তো আমি গামার জায়গায় কি করব, এখানে 1 প্লাস 2 বাই এফ বসিয়ে দেবো। তো এখানে করছি আমি, তো 1 প্লাস 2 বাই এফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর বাই সিভিএম, আর বাই সিভিএম। ঠিক আছে, তো 1 মাইনাস 1 এখান থেকে কেটে গেল, তাহলে আমাদের কাছে এলো 2 বাই এফ ইজ ইকুয়াল টু আর বাই সিভিএম, 2 বাই এফ ইজ ইকুয়াল টু আর বাই সিভিএম। তো সিভিএম ইজ ইকুয়াল টু কি লিখতে পারি দেখো, সিভিএম ইজ ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি এফ আর বাই 2। এবার এখানে কেউ আর্গিউ করতে পারবে না এই জিনিসটা, যেটা কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রেই হয়েছে। কেন আর্গিউ করতে পারবে না? কেননা সিপিএম মাইনাস সিভিএম ইজ ইকুয়াল টু আর, এটা অলওয়েজ হয়। তাহলে কেউ এখানে আর্গিউ করতে পারবে না যে কনস্ট্যান্ট ভলিউমে এই জিনিসটা হয়েছে। হয়ে গেল। এবার তুমি ভাবো যে ডিউ এর ফর্মুলা কি হয়। ডিউ এর ফর্মুলা হয় হাফ এনআর এফ ডিটি, রাইট? ডিউ এর ফর্মুলা কি হয়, হাফ এনআর এফ ডিটি। তো এখানে দেখো হাফ, আমি যদি এটা একটুখানি রিকনস্ট্রাক্ট করে নিই, ঠিক আছে, যাকে বলা হয় রিঅ্যারেঞ্জ করে নিই, তাহলে কি আসবে, হাফ হাফ এন ডিটি ইনটু এফ আর বাই 2 লিখতে পারি। তো হাফ এনডিটি কে আলাদা করে দিলাম, এফ আর বাই 2 কে আলাদা করে নিলাম। এবার এফ আর 2 এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, সিভি বসিয়ে দেবো। আচ্ছা সরি, একটা হাফ তো হবে না, কারণ বাই 2 তো ওখানে নিয়ে চলে এসেছি। তো এখানে কি করতে পারি, এফ আর বাই 2 কে আমি সিভি বসিয়ে দিতে পারি। তাহলে এটা আসবে এন ডিটি ইনটু সিভি। ঠিক আছে, তার মানে কি আসবে, এন সিভি ডিটি, এন সিভি ডিটি চলে এলো। অবভিয়াসলি সিভিএম হবে, আমি বারবার এটা ভুল করছি, সিভিএম হবে। হ্যাঁ, আমি যদি বাই চান্স কোথাও সিভি লিখে দিই, তোমরা সিভিএম ধরবে না, দরকার নেই। কেননা যদি কোশ্চেন করাই আমি ফিউচারে, তাহলে অনেক জায়গায় সিভি থাকে, তো সিভি কে তখন সিভিএম এ কনভার্ট করতে হয়। তো সিভিএম, ঠিক আছে, আমি রেকটিফাই করে নেবো কোথাও সিভি বললে, সিভিএম আসবে। হ্যাঁ, এন সিভিএম হবে, সিভিএম হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কেউ যে একটা জিনিস আর্গিউ করতে পারবে না যে আমি এফ আর বাই 2 ফর্মুলাটা কনস্ট্যান্ট ভলিউমে বার করেছি, কেননা সিপিএম মাইনাস সিভিএম ইজ ইকুয়াল টু আর অলওয়েজ অ্যাপ্লিকেবল, অলওয়েজ। যে কনস্ট্যান্ট প্রেসারে যে
কনস্ট্যান্ট প্রেসারে হিট ক্যাপাসিটি মাইনাস কনস্ট্যান্ট ভলিউমে হিট ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু আর। আমি দেখো আর কোনো ফর্মুলা লাগিয়ে বার করিনি, এটা দিয়েই বার করেছি। এটাতে আমি কি পেলাম, সিবিএম ইজ ইকুয়াল টু এফআর বাই 2। তো তোমরা এটা আর কি করতে পারবে না যে কনস্ট্যান্ট ভলিউমে এই জিনিসটা করেছি, অলওয়েজ অ্যাপ্লিকেবল। আচ্ছা, ওখানে কি লিখলাম, ডিউ ইজ ইকুয়াল টু হাফ এনআর এফডিটি, ঠিক আছে। তারপর এনডিটি করলাম, এফআর বাই 2 লিখলাম। তো এফআর বাই 2 জায়গায় আমি সিবিএম বসিয়ে দিলাম, তো ফর্মুলা চলে এলো এনসিবিএম ডিটি, ঠিক আছে। তো ডিউ ইজ ইকুয়াল টু এনসিবিএম ডিটি অলওয়েজ অ্যাপ্লিকেবল। কেন? বিকজ সিভিএম ইজ ইকুয়াল টু এফআর বাই 2 অলওয়েজ অ্যাপ্লিকেবল। কেন? বিকজ সিপিএম মাইনাস সিভিএম ইজ ইকুয়াল টু আর অলওয়েজ অ্যাপ্লিকেবল। তো ডিউ ইজ ইকুয়াল টু এনসিবিএম ডিটি অলওয়েজ, অলওয়েজ। তো তুমি ফ্লটকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে এভাবেও ভাবতে পারো যে যখন ভলিউম কনস্ট্যান্ট হয়, ডিউ ইজ ইকুয়াল টু